আসসালামু আলাইকুম। আজকে আমার বিষয়টা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে, যা আমার মতে, যা আমি বুঝি বা যা আমি বিশ্লেষণ করতে পারি, তা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের নিয়ে আমার আজকে কিছু কথা। আমরা বিগত এই বছর 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের এই পরাজিত করা বা এই মুক্তিযোদ্ধার স্বাদটা, মানে আমাদের যেই হাসিনার মতো স্বৈরাচারী থেকে আমরা মুক্তি পেয়েছি, সে মুক্তি পাওয়ার যে স্বাদ, সেটা আমরা এখনো পরিপূর্ণভাবে পাইনি। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর যে নতুন অন্তর্বর্তী সরকার হয়েছে মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, তিনি আমাদের প্রধান উপদেষ্টা। তারপরে যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তো আমাদের যে বিষয়টা হচ্ছে, বর্তমান বাংলাদেশের যে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, তার ভিতরে রয়েছে এই নতুন যে উপদেষ্টা নিয়োগ করা হলো, তার ভিতরে একজন উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুলের আন্ডারেই বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টা নিয়োগ করা হয়, আমরা যতটুকু জানি। কিন্তু কথা ছিল ডক্টর ইউনূসের আন্ডারে বাংলাদেশের উপদেষ্টা নিয়োগ করা হবে, কিন্তু আসিফ নজরুলের আন্ডারেই বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টা নিয়োগ করা হয়। তার ভিতরে হচ্ছে এই ডক্টর আসিফ নজরুল, জানি না এটা এই উপদেষ্টাকে কে বানিয়েছে, ফারুক। আপনারা সবাই জানেন এই ফারুক হচ্ছে বাংলাদেশের শাহবাগীদের একজন দালাল। সে বাংলাদেশের সিনেমা করে এবং সে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত। সে একজন বিতর্ক ব্যক্তি। তার সময় যেদিকে যায় সেদিকে কথা বলে। সে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে সে একজন ওই সরকারের অরিজিনাল দালাল ছিল। সে শেখ মুজিবের প্রেমিক ছিল এবং হাসিনাপন্থী ছিল। সেই ফারুককে কিভাবে বাংলাদেশের উপদেষ্টা বানানো হয়, সেটা একটু উদ্বিগ্নের বিষয়। এসব উপদেষ্টা যদি হয়, বা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে একটা জিনিস হচ্ছে, আমি জানি না এটা কার কাছে কেমন লাগে, আমাদের যে সমন্বয়ক আছে, দুজন সমন্বয়ক ছাড়া, নাহিদ এবং আসিফ ভাই, আমাদের দুজন সমন্বয়ক ছাড়া অন্তর্বর্তী সরকারে কোনো ছাত্র সমন্বয়ক নেই। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মতে যেটা লাগে, সেটা হলো বাংলাদেশে প্রতিটা ক্ষেত্রে, বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে আপনি যখন চাকরি নিতে যাবেন, 30 বছরের বেশি যদি আপনার বয়স হয়ে যায়, তখন আপনাকে কোনো সরকারি চাকরি দেওয়া হয় না। এটা একটা বড় ধরনের বয়সের প্রতি বৈষম্য, যেটা আমি মনে করি। এই বৈষম্যের কারণে আমাদের দেশের অসংখ্য ভালো ভালো ছাত্র বা ভালো ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না, এবং তার লেখাপড়া করে নিজের উপর বোঝা মনে হয়, কেন লেখাপড়া করলাম। কারণ সে যখন তার দিন শেষে একটা ভালো চাকরি বা ভালো কোনো একটা পর্যায়ে যাইতে পারবে না, তখন তার সেটাই মনে হবে। কিন্তু দুঃখের বিষয়, যে রাষ্ট্রে 30 বছরের বেশি হয়ে গেলে মানুষকে চাকরি দেয় না, সেই রাষ্ট্রের প্রত্যেকটা উপদেষ্টা বয়স্ক ঢুটকো প্যারালাইসিস। এই উপদেষ্টাদেরকে কিভাবে বানানো হলো, এত বয়স্ক উপদেষ্টা? আমার তো মনে হয় এরা যদি, বেশি না, আমাদের দুজন যেই সমন্বয়ক ভাই আছে, তারা ছাড়া যত উপদেষ্টা আছে, তারা যদি আমাদের সাথে ফাইট করে, আমাদের মনে হয় একটা ক্লাস 6-এর ছেলে এদেরকে ঘুষিয়ে মেরে ফেলাইতে পারবে। এরকম উপদেষ্টা তৈরি করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীতে এমন এমন লোক রয়েছে যারা বাংলাদেশে বিভিন্ন সময় বিতর্কিত, এবং এই উপদেষ্টাদের ভিতরে এই যে ফারুক ঢুকলো, সে হচ্ছে একজন শাহবাগী, কথিত শাহবাগী। সে একজন ইসলাম ফোবিয়া। তারপরে সে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার পন্থী বা সমকামীকে সে প্রমোট করে, এইরকম একজন উপদেষ্টা। এবং সে বিগত সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আলেম, কওমি অঙ্গনের সর্বোচ্চ আলেম। এই যে আলেম হচ্ছেন আমার তোমার সব প্রতিটা বাংলাদেশের মুসলমানের কাছে তিনি একজন আইডল, এবং আলেমদেরও আইডল। তিনি হচ্ছেন হযরত মাওলানা আহমেদ শফী, বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন বা টিচার ছিলেন। তো
আহমদ শফি হচ্ছেন আমাদের বড় একজন আলেম। তো আহমদ শফির মতো হুজুরকে যখন এই ফারুক তেঁতুল হুজুর বলে মানে বলেছিল, তাকে তাকে অপমান করা হয়েছিল, সেই ফারুকের মতো নাস্তিক, এথিস্ট মানে নাস্তিক, শাহবাগী, ইসলাম ফোবিয়া, সমকামিতাকে প্রমোট করে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, তার মতো খবিশ এবং হাসিনা সরকারের দালাল এবং বউ দিয়ে ব্যবসা করে এই একজন ব্যক্তিকে কিভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হলো? বাইরে বাংলাদেশি উপদেষ্টা নাই। যেমন আসিফ মাহতাব, আপনারা হয়তো নামটা শুনছেন। তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। তিনি সমকামীর বিরুদ্ধে কথা বলাতে তার চাকরিটা চলে যায়। সে আন্দোলনের সময় অনেক বড় অবদান রেখেছে। আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিল, তিনি আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে কথা বলেছিল। তার মতো একটা ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীতে জায়গা হয় না। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট অ্যান্ড সরকারি, দুই বিশ্ববিদ্যালয়, বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার তারা আন্দোলনে ছিল, আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিল। এমনকি আন্দোলন চলাকালীন সময় যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ছাত্রদেরকে ধরে নিতে পুলিশ ঢুকে বা রাত্রেবেলা তাদের উপর আক্রমণ করে, তখন ওই সকল বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাদেরকে বাঁচিয়েছিল এবং পুলিশের বিরুদ্ধে কথা বলেছিল যে আপনারা কেন আমাদের স্টুডেন্টদেরকে ধরে নিতেছেন, আমাদের ছাত্রদেরকে ধরে নিতেছেন। এই নিয়ে তাই পুলিশের সাথে অনেক বাধাদণ্ড মানে দ্বন্দ্ব হয়। কিন্তু বাংলাদেশে উপদেষ্টাগুলোর ভিতরে সব উপদেষ্টা আইনি ঢুকাই রাখছে, আইন বিভাগের উপদেষ্টা ঢুকাই রাখছে, আসিফ নজরুল হইতে সকল উপদেষ্টা যারা টিচার ঢুকছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ভালো মানের টিচার নাই বা জ্ঞানী লোক নাই যাদেরকে আমরা উপদেষ্টা বানাতে পারি। আর আমাদের ছাত্রদের ভিতরে কি বা ভালো কোনো উপদেষ্টা নেই যাকে আমরা উপদেষ্টা বানাতে পারি? ভালো কোনো লোক নেই। বাংলাদেশে দুইজন সমন্বয়ককে বানানো হয়েছে উপদেষ্টা, তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, আরও অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে। যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, হয়তো আমার নামগুলো খেয়াল আসতেছে না, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা ময়দানে ছিল, তারা নেতৃত্ব দিয়েছিল এবং তারা অনেক জ্ঞানী, তাদেরকে কোনো উপদেষ্টা বানানো হলো না। বা বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে এদেরকে এখন ঢোকানো হচ্ছে। চাকরির ক্ষেত্রে আমরা 30 বছরের বেশি গেলে কাউকে নেই না, অথচ এখানে উপদেষ্টাদেরকে নেওয়া হচ্ছে বুড়ো একবারে, কি বলবো মানে এদেরকে যদি বেশি না 1 কিলোমিটার ভালো করে দৌড়াতে বলেন, 1 কিলোমিটার দৌড়াবে দূরের কথা, 100 মিটার দৌড়ানোর ক্ষমতা ওদের ভালো করে নেই। এত নিকৃষ্ট উপদেষ্টাদেরকে ঢোকানো হচ্ছে। আরেকজনকে ঢোকানো হয়েছে, সে হাসিনা